অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, দুর্নীতি আর উপহারের ফ্ল্যাট নিয়ে সমালোচনা। শীতে সরবরাহ কম থাকায় রাজধানীতে গ্যাস সংকট, উৎপাদন না বাড়িয়ে আমদানি নির্ভরতাই মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামে এতিমখানার নামে সরকারি চাল লুট, অস্তিত্বহীন প্রতিষ্ঠানে বরাদ্দ ইস্যুতে অসহায় ত্রাণ কর্মকর্তা। এবং বিপিএলের ট্রু উইকেটে খেলা হওয়ায় লাভবান দেশের ক্রিকেটাররা, বেশিরভাগ ম্যাচেই রান ছাড়িয়েছে 200। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি উজ্জ্বল হাফিজ। বাংলাদেশ ও ব্রিটেনে দুর্নীতির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার এক্স বার্তায় নিজেই এই তথ্য জানিয়েছেন বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। পদত্যাগের সিদ্ধান্ত জানালেও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে টিউলিপ দাবি করেছেন পূর্ণাঙ্গ সম্পদের হিসাব দিয়েই পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ওই পোস্টে টিউলিপ আরও দাবি করেন, স্টারমার প্রশাসন যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্যই এমন সিদ্ধান্ত তার। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। যুক্তরাজ্যের দুর্নীতি আটকানোর গুরুদায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতির অভিযোগের জেরে এবার নিজেই পদত্যাগ করলেন ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক। গেল 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের সাথে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের সম্পৃক্ততার আলোচনা সামনে আসে গেল ডিসেম্বরে। রাশিয়ার অর্থায়নে বাংলাদেশে নির্মিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন গণমাধ্যম দাবি করে রূপপুর প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পাউন্ড বা 57,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন টিউলিপ। 23 ডিসেম্বর যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমস জানায়, এ নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদও করেছে দেশটির মন্ত্রিসভা কার্যালয়ের প্রোপাইটি অ্যান্ড এথিক্স টিম পিইটি। স্কাই নিউজের প্রতিবেদন বলছে, টিউলিপের বিরুদ্ধে ব্রিটেন ও বাংলাদেশ দু জায়গায় দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ আছে। সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ ওঠার পর ব্রিটেনে তাকে নিয়ে আবারও জলঘোলা শুরু হয়। যদিও ব্রিটেনের মিনিস্টেরিয়াল স্ট্যান্ডার্ডের উপদেষ্টা লরি ম্যাগানস স্কাই নিউজকে জানান, টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাননি তারা। এক্স বার্তায় টিউলিপ নিজেও দাবি করেছেন, কিয়ার স্টারমার প্রশাসনের স্বার্থেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের মন্ত্রিসভা বিষয়ক উপদেষ্টার কাছে নিজের সম্পদের হিসাবও জমা দেন টিউলিপ। স্কাই নিউজ আরও বলছে, বিশেষ করে শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন এমন আশঙ্কা করেছিলেন তিনি। ব্রিটেনের গণমাধ্যমে আরও দাবি করা হচ্ছে, বর্তমানে সেন্ট্রাল লন্ডনের কিংস ক্রসের 2 বেডরুমের একটি ফ্ল্যাট ও হ্যামস্টেডের আরও একটি ফ্ল্যাট ছাড়াও বেশ কিছু ব্যক্তিগত সম্পদের হিসাব নিয়ে চাপে আছেন টিউলিপ। গেল বছর লেবার পার্টির মনোনয়নে চতুর্থবারের মতো ব্রিটেনের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। 2024-এর জুলাই থেকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে দায়িত্ব পালন করছিলেন টিউলিপ সিদ্দিক। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এদিকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে একটি চিঠি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চিঠিতে কিয়ার স্টারমার বলেছেন, টিউলিপের জন্য ব্রিটিশ সরকারের দরজা খোলা আছে। চিঠিতে অর্থ সচিব হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব পালনের জন্য টিউলিপকে ধন্যবাদ জানান স্টারমার। ব্রিটেনকে বদলে দেওয়ার যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে সেখান থেকে মনোযোগ ব্যাহত করার এই ঘটনা প্রবাহ শেষ করার জন্য টিউলিপকে ধন্যবাদ জানান তিনি। বলেন, স্বপ্রণোদিত হয়ে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান আর তদন্তকারী স্যার লরি ম্যাগনাসকে সহযোগিতা করেছেন টিউলিপ। গ্যাস সংকটের কারণে ভোগান্তিতে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। সংযোগ থাকলেও রান্না না করতে পেরে খুঁজছেন বিকল্প ব্যবস্থা, খাচ্ছেন হোটেল গিয়ে। কর্তৃপক্ষ বলছে, শীত এলেই বাসা বাড়িতে বাড়ে গ্যাসের চাহিদা, বিপরীতে সরবরাহ কম থাকায় দেখা দেয় সংকট। আর নিজস্ব উৎপাদন না বাড়িয়ে আমদানি নির্ভরতা বাড়ানোই এই সংকটের মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। বাকিটা থাকছে মাঝের মাহবুবের প্রতিবেদনে। দিয়াশলাইয়ের কাঠেই নিঃশেষ, তবুও জ্বলছে না চুলা।
পুরান ঢাকার নবাবপুরের এই বাসিন্দার এমন ভোগান্তি গত কয়েক বছর ধরেই। তবে সংকট তীব্র হয়েছে গত 2 মাস। নবাবপুর ছাড়াও রাজধানীর খিলগাঁও, তেজগাঁও, মোহাম্মদপুর, শাহজাদপুর, বাড্ডা, মুগদা, মিরপুর, মগবাজার, মধুবাগ সহ আরও বেশ কয়েকটি এলাকায় গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে বলছেন বাসিন্দারা। ঘরে রান্না হয়তো হয় না, সংযোগ থাকতেও কিনতে হচ্ছে এলপিজি। বিকল্প ভরসা লাকড়ি বা ইলেকট্রিক চুলা কিংবা খাবার হোটেল। 1.5-2 বছর আগে মোটামুটি ভালোই ছিল, এখন তো একেবারেই না। আপনারা তো দেখতে আছেন আমি বারে বারে চুলা জ্বালাইতেছি, চুলা জ্বলে না। ইদানিং যাবত একেবারেই গ্যাস থাকতেছে না। 6টা থেকে 7টা পর্যন্ত দেখা যায় গ্যাসের আঁচটা একটু থাকে, ওই আছে তো আসলে রান্না করা যায় না। বাড়াইটা খুব সমস্যা আছে, সিলিন্ডার ব্যবহার করার তো সবার সামর্থ্য নাই। 3টা 4টা একটু করে আইয়ে আর সন্ধ্যার সময় আবার জায়গা, আবার 10টার দিকে আসে গ্যাস। সকালবেলা রান্না করে বসাইছি, গ্যাস চলে গেছে, তারপরে বিকালের দিকে আসে। বাধ্য হয়ে ভুক্তভোগীরা তিতাস কার্যালয়ে ধর্ণা দিয়েছেন একাধিকবার। সন্তোষজনক উত্তর না পেয়ে ফিরেছেন হতাশ হয়ে। সমস্যার মধ্যে তারা আমাদেরকে শুধু কথা বলে কনসোলেশন দিয়েছে, কিন্তু লাস্টলি একটা কনসোলেশন যে 2 ইঞ্চি পাইপ, আর এখন গ্যাসের সরবরাহ একটু কম ওনারা বলেছেন, স্বীকার করেছেন, ওটা ওনাদের ন্যাশনাল ইস্যু। শীত আসলেই খাবার ও পানি গরমের প্রয়োজনে বাড়ে গ্যাসের চাহিদা, সেই সঙ্গে চাপও কমে রাজধানী সহ সারা দেশেই। এর পেছনের কারণ স্বল্প ও দীর্ঘমেয়াদী সংকট। জ্বালানি বিভাগের গতানুগতিক ব্যাখ্যা, অতিরিক্ত ঠান্ডায় পাইপলাইনে থাকা তরল পদার্থ জমে কমিয়ে দেয় গ্যাসের চাপ। এরই মধ্যে জানুয়ারি মাসেই পরপর 2বার কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে ভাসমান এলএনজি টার্মিনালের একটি থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়। এতে স্বাভাবিক সরবরাহ থেকেও প্রায় 150 মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সংকট দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, কেন স্বল্প সময়ের ব্যবধানে 2বার বন্ধ হলো এলএনজি টার্মিনালটি? না, সমস্যার কিছু হলে রুটিন চেকআপ থাকে, প্রত্যেকটা জিনিসের, এবং চেকআপ একটা টাইম থাকে। আবার সমুদ্র যদি উত্তাল থাকে বা মনসুন সিজন বা অন্য কোনো কারণে, তো আবার সমুদ্রের নিচে কাজ করা যায়। সমুদ্রের নিচে যেসব স্ট্রাকচার আছে আমাদের, সাবসি পাইপলাইন আছে একটা 7 কিলোমিটার, সেগুলো সবগুলো টেস্ট করতে হয়। তো শীতকালে যেহেতু টেম্পারেচারটা কমে যায়, কমে গেলে অনেক সময় যদি লিকুইড থাকে সেটা হয়তো জমতে পারে। দীর্ঘমেয়াদী সংকটের কারণ হিসেবে অবৈধ সংযোগ এবং পুরনো লাইনের বিভিন্ন জায়গায় গ্যাস লিকেজ। এ কারণে সিস্টেম লস সহ চাহিদার বিপরীতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করতে হিমশিম খাচ্ছে তিতাস নিজেও। 1700 মিলিয়ন কিউবিক ফিট পার ডে পাই, তাহলে আমি আমার বিভিন্ন সেক্টর ওয়াইজ এগুলো দিয়ে আমি একদম স্যাটিসফাই করতে পারি যে একদম নিরবিচ্ছিন্ন। আমার যে কাস্টমার, এটা এক্সাক্ট ডিমান্ড হলো 2100, কিন্তু আমি পাচ্ছি হলো 1500 অ্যারাউন্ড, 200 কিন্তু এদিক দিয়ে নেই। বিশেষজ্ঞরা বলছেন, লুটপাট করতে বিগত সরকারের আমদানি নির্ভর নীতি নিজস্ব গ্যাস উৎপাদনকে নিরুৎসাহিত করেছে। ফলে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী সংকট। অর্থাৎ খুলনায় গ্যাস নিয়ে যাওয়ার জন্য ট্রান্সমিশন লাইন তৈরি করার টেন্ডার হয়নি কেন? এলএনজি টার্মিনাল নির্মাণ, টার্মিনাল আবার তৈরি করা দরকার, ভবিষ্যতে গ্যাস আমদানি বাড়ানো দরকার। যেসব জায়গা থেকে বলা হচ্ছে সেই সব কথাবার্তাগুলো সেই পুরনো টেপ রেকর্ড বাজানো হচ্ছে। নতুন সরকার এসে যে নতুন টেপ রেকর্ড চালু করবে, নতুন কথা মানুষের কাছে শোনাবে, সেসব কথাবার্তা নেই। স্বাভাবিক চাহিদা মেটাতে 4000 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন প্রতিদিন। এর মধ্যে উৎপাদন ও সরবরাহকৃত এলএনজি দিয়ে চাহিদা মেটে 2500 মিলিয়ন ঘনফুটের কিছু বেশি। ঘাটতি থাকে 1500 মিলিয়ন ঘনফুট গ্যাস। মাঝার মাহবুব, এখন, ঢাকা। চট্টগ্রামে অস্তিত্বহীন মাদ্রাসা আর এতিমখানার নামে লুট হচ্ছে সরকারি বরাদ্দের শত শত টন চাল। এতে বঞ্চিত হচ্ছে প্রকৃত এতিম এবং মাদ্রাসার ছাত্ররা। সম্প্রতি নগরীর এমন কয়েকটি ভুয়া এতিমখানা ও মাদ্রাসার নামে বরাদ্দ হওয়া চাল জব্দ করে পুলিশ। অনুসন্ধানে বেরিয়ে আসে, দীর্ঘদিন ধরে এসব চাল গোপনে বাজারে বিক্রি করে আসছিল একটি চক্র। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব রহমান, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নাবাব। সরকার যে খাদ্য সহায়তা দেয়, চট্টগ্রাম সহ আশপাশের জেলায় সেসব চাল বন্টন হয় এখান থেকে। প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় চালবাহী শত শত ট্রাক। তেমনই 3টি ট্রাক শাহ আমানত সেতু পার হয়ে কক্সবাজার সড়কে যাওয়ার সময় আটক করে বাকলিয়া থানা পুলিশ। কিন্তু সরকারি সহায়তার চাল পুলিশ কেন আটক করল? সেখান থেকেই অনুসন্ধানের শুরু। পুলিশ জানায়,
নগরী থেকে দক্ষিণ চট্টগ্রামগামী এসব ট্রাকে প্রায় ২০ থেকে ২৫ টন চাল ছিল, যা নগরীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার জন্য বরাদ্দ। তবে নগরীর ভেতরকার প্রতিষ্ঠানের চাল কেন নগর ছাড়িয়ে বাইরে যাচ্ছিল সে সন্দেহ জাগে পুলিশের। এগুলো কোনোভাবে শহর থেকে বের হয়ে আনোয়ারার দিকে যাওয়ার সুযোগ নেই। আর এই চালের সাথে যারা জড়িত, এই ধরনের পাচারের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্তের জন্য কাজ করছি। সেই সাথে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের টিম কাজ করছে। বরাদ্দের কাগজে দেখা যায় পাহাড়তলীর আবু বকর সিদ্দিক আদর্শ মাদ্রাসা, বাকুলিয়ার বাইতুল রিদওয়ান এতিমখানা, আকমল আলী রোড এলাকার দারুল আরহাম কারিমিয়া দাখিল মাদ্রাসা, কাট্টলি মধু চৌধুরী রোড এলাকার মিসবাহুল কুরআন হিফজ মাদ্রাসা সহ বেশ কিছু প্রতিষ্ঠানের জন্য এ চাল বরাদ্দ হয়। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান বাইতুল রিদওয়ানের অবস্থান নগরীর বাকুলিয়ার আব্দুল লতিফ হাট এলাকায়। সেখানে প্রতিষ্ঠানটির খোঁজ করলেও স্থানীয়রা কেউ এতিমখানাটির সন্ধান দিতে পারলেন না। আশেপাশের এলাকাতেও খুঁজলাম কিন্তু পেলাম না। ফোন নম্বর থাকলে এটা জানা যেত, কিন্তু ফোন নম্বর নেই। আপনিও কখনো শুনেন নাই? প্রায় 1 ঘন্টা যাবৎ আব্দুল লতিফ হাট এবং তার আশেপাশের এলাকায় আমরা মাদ্রাসাটির খোঁজ করলাম। অন্তত 15 থেকে 20 জন মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, বেশ কয়েকটি স্পটেও ঘুরলাম, কিন্তু সেই মাদ্রাসাটির অস্তিত্ব খুঁজে পেলাম না। আমাদের কাছে আরও একটি মাদ্রাসার তথ্য আছে। এবার আমরা নগরীর সরাইপাড়ায় সেই মাদ্রাসাটির খোঁজ করতে রওনা হচ্ছি। খাদ্য বিভাগে জমা দেয়া কাগজপত্রে আবু বকর সিদ্দিক আদর্শ মাদ্রাসার অবস্থান পাহাড়তলীর সরাইপাড়াতে। সেখানেও নেই এই মাদ্রাসার কোনো অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে তাহলে কিভাবেই বা সরকারি খাদ্য গুদাম থেকে এসব চাল ছাড় হলো? উত্তর জানতে আমরা যাই আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে। জানা যায় মূলত ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের দেয়া তালিকা অনুসারে এসব প্রতিষ্ঠানের নামে চাল বিতরণ করে খাদ্য বিভাগ। জেলায় এ তালিকা দেন ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা। প্রতিষ্ঠান আছে কি নেই সেটি দেখার দায়িত্বও তাদের। গেল 6 মাসে অন্তত 2500 টন এমন চাল বরাদ্দ পেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। পরে মোবাইল ফোনে তার বক্তব্য ধারণ করা হয়। আমরা ত্রাণ মন্ত্রণালয়ের জেলা ডিআরওর অফিস থেকে রিকুইজিশন পাই, ওই অনুযায়ী আমরা ডিও দিই। ওনারা যাকে দিতে বলে তাকে আমরা দিই। ওনারা ওই যে লোকের যাকে পাঠায় তার সিগনেচার ওনারা অ্যাটাস্টেড করে দেয়, আমরা ওটা দেখেই দিই। এবার আমাদের গন্তব্য জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। জানতে চাই অস্তিত্বহীন প্রতিষ্ঠান কিভাবে বরাদ্দ পেল। জবাবে অসহায়ত্ব ত্রাণ কর্মকর্তার কণ্ঠে। জানান ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা রাজনৈতিক নেতাদের সুপারিশে এসব বরাদ্দ দেয়া হয়। মহানগরীতে জনবল সংকটে এসব প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নেওয়া সম্ভব হয় না অনেকাংশেই। এটা প্রশ্নটা যদিও খুব কঠিন, এটা আমি মনে করি যে উভয় পক্ষেরই আসলে আমারও একটু সতর্কতা অবলম্বন হওয়া দরকার ছিল। আর যারা জাল জালিয়াতি করতেছে তারা তো আসলে কন্টিনিউ করেই যাবে। তবে আমি এই জিনিসটা জানার পর থেকে আমাদের অফিস থেকে এখন আমরা আসলে এই জিনিসটা স্টপ রেখেছি। আমরা প্রত্যেকটা জিনিস অ্যাকুরেটলি দেখে শুনে তারপর আমরা হয়তো সামনের দিকে আগাচ্ছি। মূলত অগ্নি দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সরকারি সহায়তা হিসেবে চাল বরাদ্দ দেয় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়। দেওয়ানহাটের খাদ্য গুদামের এসব গুদাম থেকে সরকারি চাল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান হিসেবে দেয়া হয়, যা এখান থেকেই সরবরাহ করা হয়। গেল 6 মাসে এমন 2400 টনের বেশি চাল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান হিসেবে দিয়েছে সরকার। আমরা যে সকল তথ্য পেয়েছি সেখানে মাত্র 25 টন চালের তথ্য পেয়েছি, যেটি নিয়ে প্রশ্ন তোলা যায়। কিন্তু কী পরিমাণ চাল নয়ছয় হচ্ছে সেটি এখন অনুসন্ধানের দাবি রাখে। সেই সাথে সরকারি চালের নয়ছয় ঠেকাতে সারা দেশে এভাবে কত বেনামি সংস্থা কিংবা প্রতিষ্ঠানে চাল সরবরাহ করা হচ্ছে সেটিও অনুসন্ধানের দাবি রাখে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। সরকারি চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন ফি এখনও অনেক বেশি। এরই মধ্যে বেশ কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হওয়ার ভর্তিচ্ছুদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। বিশ্ববিদ্যালয়গুলোকে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে শিক্ষা উপদেষ্টার চিঠিকে বিবেচনায় রাখার আহ্বান ইউজিসির। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
এইচএসসির ফলাফলের পরপরই গুচ্ছ থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের জন্য একক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের মাঝে সৃষ্টি হয় শঙ্কা। গুচ্ছ থেকে বিশ্ববিদ্যালয়গুলো যেন বের হয়ে আলাদা করে পরীক্ষা না নেয়, সুবিধা অসুবিধার কথা তুলে ধরে গত বছর নভেম্বরে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। এরপর ডিসেম্বরে প্রথমে শিক্ষা উপদেষ্টা এবং দ্বিতীয়বার শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দিয়ে গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে থাকতে নির্দেশ দেওয়া হয়। একে একে গুচ্ছ থেকে বের হয়ে আলাদা করে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কৃষিগুচ্ছ থাকলেও ভেঙে যায় প্রকৌশল গুচ্ছও। কিন্তু গুচ্ছ থেকে কেন বের হবার এই সিদ্ধান্ত? আমাদের তো বিশ্ববিদ্যালয়ে যে আইনে আছে, সে আইনে আমরা আমাদের যে একাডেমিক কাউন্সিল, এই একাডেমিক কাউন্সিল যেভাবে সিদ্ধান্ত নিয়েছে আমাদের আইনেই আছে, সেভাবে আমরা ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছিলাম। গুচ্ছ পদ্ধতির ফলে এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আর্থিক ও শারীরিক ভোগান্তি কমলেও দেখা দেয় নতুন সমস্যা। মাইগ্রেশন সহ ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা যেখানে স্পষ্ট হয়ে উঠেছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের প্রথম কিংবা দ্বিতীয় সেমিস্টার শেষ হলেও এখনও শেষ হয়নি ওই সেশনের ভর্তি প্রক্রিয়া। সামনের গুচ্ছ পরীক্ষাতে কিভাবে লাঘব করা যায় আমরা সেই চিন্তা করতে পারি এবং ছাত্রছাত্রী এবং অভিভাবকদের যেন কোনো সমস্যায় পড়তে না হয়। এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সরকারি চাকরিতে আবেদন ফি পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ 200 টাকা করলেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আবেদন ফি এখনো অনেক বেশি। বেশ কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয় ভর্তিচ্ছুদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। শিক্ষার্থী বান্ধব প্রক্রিয়া সবকিছুর দিকে দৃষ্টি দিয়ে যেন অন্তত এবছর গুচ্ছ এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাটা বহাল থাকে। মেয়েদের অন্যান্য জেলায় গিয়ে যে পরীক্ষা দিতে হয়, এটা আমাদের জন্য আসলে খুবই একটা কষ্টকর বিষয়। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে গুচ্ছ পদ্ধতিতে সংস্কারের পরামর্শ সংশ্লিষ্টদের। কোনটা হলে ভালো হয় ছাত্রদের জন্য, এই রকমই একটা ব্যবস্থা যদি করতে পারে, এটাকে আমি প্রশংসা করব। উই মাস্ট লুক ইনটু দ্য এডুকেশন অ্যাডভাইজার্স লেটার রেসপেক্টফুলি। এটা অত্যন্ত সুন্দর একটা চিঠি লিখেছেন, উনি সবার কাছে অ্যাপিল করেছেন। এটা চাপিয়ে দেওয়ার বিষয় না, ওনার অ্যাপিলের বিষয়টা ভালোভাবেই ফুটে এসছে। এটা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এটাও আমি বিশ্বাস করি। এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 10,35,000 শিক্ষার্থী, যাদের অনেকেরই স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণের। তবে ভর্তি পরীক্ষায় অভিভাবক এবং শিক্ষার্থীর যে দীর্ঘদিনের ভোগান্তি, তা লাঘব করতে পদ্ধতিতে সংস্কারের দাবি সকলের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ, ব্যাহত হচ্ছে যান চলাচল। শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত আছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, জানাবেন শীতের তীব্রতা কতটা বাড়লো, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের কোনো সহায়তা মিলছে কিনা? হাফিজ, আপনি জানেন পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয় কন্যা। বরাবরই কিন্তু প্রান্তিক জেলায় শীতের আগমন ঘটে আগে, এবং এখানে শীতের স্থায়িত্ব কালো বিষ থাকে। এবং শীতকালে এলেই আমরা যে বিষয়টি লক্ষ্য করি যে দেশের সর্বনিম্ন যে তাপমাত্রা বেশিরভাগই সময় কিন্তু পঞ্চগড়ে বিরাজ করে। গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড যে মাপা হয়েছে সেটি হলো 9.5 ডিগ্রি সেলসিয়াস। তো সকাল 9টার আবারও পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলো সেটি আমরা পরবর্তী খবরে নিশ্চয়ই জানাতে পারবো। তবে গত কয়েকদিনের যে চিত্র এবং পৌষের যে আমরা চিত্র দেখেছি, তার চেয়ে কিন্তু আজকের যে শীতের চিত্র সেটি কিন্তু একেবারে ব্যতিক্রম। আজকে প্রচন্ড ঘন কুয়াশা আচ্ছন্ন চারপাশ, এবং ঘন কুয়াশা এতটাই যে আসলে 40-50 মিটারের বেশি কিন্তু দেখা যাচ্ছে না রাস্তাঘাট, এবং যান চলাচলে আসলে ব্যাহত হচ্ছে। এবং আমরা দেখেছি যে দিনের বেলা তো যানবাহন গুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, এবং উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু এখনো বয়ে চলেছে। এই কারণে কিন্তু তীব্র এবং কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আমরা দেখেছি যে শীত এলেই পঞ্চগড়ের নিম্ন আয়ের মানুষরা বিপাকে পড়ে, বিশেষ করে শ্রমজীবী মানুষ, দৈনিক আয় নির্ভর মানুষরা কিন্তু আসলে বিপাকে পড়েন। আমরা যদি পঞ্চগড়ের পাথর এবং বালি শ্রমিকের কথা বলি, যারা নদীর বরফের মতো ঠান্ডা পানিতে নেমে পাথর এবং বালি উত্তোলন করেন, তারা কিন্তু খুব কষ্টে পড়েছেন। তারা কিন্তু আজ নদীর এই বরফের মতো ঠান্ডা পানিতে নেমে বালি এবং পাথর উত্তোলন করতে পারছেন না। তারা অপেক্ষা করেন কখন সূর্যের দেখা মিলবে এবং
তারপরে কিন্তু তারা পানিতে নেমে আসলে পাথর এবং বালি তুলবেন। এই শ্রমিকের সংখ্যা কিন্তু 20 থেকে 30,000-এর মতো। তার পাশাপাশি রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে যারা দৈনিক আয় নির্ভর মানুষ রয়েছেন, মজুরি ভিত্তি করে, তারা কিন্তু কষ্টে পড়েছেন। এর পাশাপাশি যারা অসহায় দরিদ্র মানুষ রয়েছেন তারা কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে কষ্টে রাত পার করছেন। আমরা জেলা প্রশাসনের মাধ্যমে জেনেছি যে এবছর পঞ্চগড়ের দরিদ্র অসহায় মানুষের জন্য প্রায় 1 লাখ শীতবস্ত্র চাহিদা পাঠানো হয়েছিল। তার মধ্যে তারা 45,000 শীতবস্ত্র পেয়েছেন এবং সেই শীতবস্ত্রগুলো উপজেলা এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে কিন্তু তারা বিতরণ করছেন। আর আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এ মাসে কিন্তু আরো কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আজ কিন্তু প্রচন্ড ঘন কুয়াশার চারপাশে এবং উত্তরে ঠান্ডা বাতাস, সেটি কিন্তু বিরামহীন ভাবে বয়ে চলেছে। হাফিজ, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। পঞ্চগড় থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী লুৎফুর রহমান। এদিকে মাঘ মাসের প্রথম দিনে শরীয়তপুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী জোড়া ইলিশ মেলা। মেলার মাছের পাশাপাশি বাহারি খাদ্য আর খেলনার পসরা বসেছে। সেখানে আছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। মনির, জানাবেন মেলা কতদিন চলবে আর কি ধরনের পণ্য উঠেছে, বেচা বিক্রি কেমন? হ্যাঁ উজ্জ্বল, মূলত মেলা একদিন ব্যাপী এবং সেই মাঘ মাসের প্রথম দিন প্রতি বছর এই শরীয়তপুরের মনোহর বাজার কালী মন্দির মাঠে কিন্তু অস্থায়ীভাবে এই মেলাটি বসে থাকে এবং ভোর থেকেই মূলত এই মেলা জমে ওঠে এবং সর্বোচ্চ 12টা অবধি কিন্তু এই মেলার সব ধরনের কার্যক্রমে কিন্তু আমরা দেখে থাকি যে শেষ হয়ে যায়। সকাল থেকেই এই মেলায় ক্রেতা বিক্রেতা এবং দর্শনার্থীদের উপস্থিতিতে জমে উঠেছে। মূলত জোড়া ইলিশ মেলা হিসেবে এই মেলাটি পরিচিত। প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন এই মেলা বসে এবং সনাতন ধর্মাবলম্বীরা মূলত যে দুর্গাপূজার যে দশমী, সেই দশমীর পর তারা কিন্তু ইলিশ মাছ খাওয়া বন্ধ রাখে এবং এরপরেই মাঘ মাসের প্রথম দিন আসলে তারা জোড়া ইলিশ অর্থাৎ 2টি করে ইলিশ কিনে নিয়ে যান। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে 2টি ইলিশ অনেকে কিনতে পারেন না দাম দরের জন্য, অনেকে তার সাথে একটি ইলিশ পাশাপাশি কিন্তু একটি বেগুন নিয়ে সেই জোড়া মিলিয়ে থাকেন। আজকে বাজারে প্রচুর সংখ্যক ইলিশ এসেছে, তবে দাম দর নিয়ে ক্রেতা বিক্রেতা উভয় বলছেন যে দাম কিন্তু বেশ প্রচুর। 1 কেজি ওজনের ইলিশ আজকে 2700 থেকে 2800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 500 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে এখানে 1 কেজি, যেটা 2টি মিলে সেটা কিন্তু 1500 থেকে 1600 টাকা কেজিতে। বিক্রেতারা যেমনটা বলছেন দাম বৃদ্ধি, তার জন্য বেচাকেনাটা কিছুটা কম। অন্যদিকে কিন্তু ক্রেতারাও বলছেন যে আসলে এবছর মাছের দাম অনেকটাই বেশি। ইলিশের পাশাপাশি এখানে দেশীয় কই, শিং, শোল, মাগুর, এছাড়া ট্যাংরা পুঁটিও কিন্তু উঠেছে, মানুষও কিন্তু কিনতেছে, আমরা এমনটাই কিন্তু দেখছি। আর মেলাকে ঘিরে যেমন এই স্থানীয় মানুষ এখানে এসেছেন, তাদের সাথে কিন্তু ছোট শিশুরাও এসেছেন, তারা মেলা ঘুরছেন। মাছ কেনার পাশাপাশি তারা এই মেলার আরেকটি অংশে যেখানে শিশুদের খেলনা রয়েছে, বিভিন্ন ধরনের খেলনা কিনছেন, ফুর্তি করছেন। পাশাপাশি সেই খেলনার পাশেই কিন্তু এই স্থানীয় যেই বিভিন্ন মিষ্টি জাতীয় বিখ্যাত খাদ্যগুলো রয়েছে, রসমালাই, রসগোল্লা, ক্ষীরপুরি, সেই খাবারগুলো কিন্তু শিশু বয়স্ক সবাই মিলে খাচ্ছেন, আনন্দ উপভোগ করছেন। এক কথায় যদি বলি উজ্জ্বল, আসলে মেলায় মানে হচ্ছে একটি আনন্দ। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই কিন্তু সমবেত হয়েছেন, সবাই আনন্দ উপভোগ করছেন, মাছ কিনে নিয়ে যাচ্ছেন এবং এই মাছ কিনে নিয়ে বাড়িতে তারা কিন্তু যে এখানকার যে তাদের আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করেছেন তাদের নিয়ে একসাথে খাবেন। এটা একটা আসলে অন্য ধরনের আনন্দ প্রতি বছর শরীয়তপুরের মাঘ মাসের প্রত্যেকবারই কিন্তু আমরা লক্ষ্য করি এবং মেলা এই মুহূর্তে বেশ জমে উঠেছে, কেনা বেচাও জমে উঠেছে, সবার মধ্যে একটা আনন্দ আমরা লক্ষ্য করছি। উজ্জ্বল, মেহেরপুরে বেড়েছে শীতকালীন ফুলের চারা বিক্রি। এতে লাভবান হচ্ছেন জেলার নার্সারি মালিকরা। এ সময় গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, ডালিয়া, কসমস, সিলভিয়া, গ্লাডিওলাস ফুলের চারা বেশি বিক্রি হয় বলছেন নার্সারি মালিকরা। মেহেরপুর প্রতিনিধি মুজাহিদ আল মুন্নার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রং বেরঙের ফুলে রঙিন হয়ে উঠেছে মেহেরপুরের নার্সারি। ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে বর্ণিল প্রজাপতি। ফুল চাষে ব্যস্ত সময় পার করছেন নার্সারি শ্রমিকরা। বাগানীরা জানান, বাণিজ্যিকভাবে নার্সারিতে ফুলের চারা বিক্রির সবচেয়ে উপযুক্ত সময় শীত ও বসন্তকাল। এই সময়ে ফোটে গাঁদা,
ডালিয়া, অতসী, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, গোলাপ, ক্যান্ডেলা সহ অর্ধশতাধিক ফুল। বাড়ির ছাদ কিংবা বারান্দা সাজাতে এসব ফুল কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে বাগানে। চন্দ্রমল্লিকা যত রকম কালেকশন আছে সব কয়টা আমার লাগবে। নার্সারিতে আমি 3টা পাইছি, আর অন্য নার্সারিতে যে আর বাদ বাকিগুলো কিনবো। ফুল সংগ্রহের জন্য আমরা এই শীতের সময়তে ফুলের বিভিন্ন গাছ সংগ্রহের জন্য আর কি বিভিন্ন নার্সারিগুলোতে আসছি। আমরা একটা বাগান করেছি, তো বাগানে কিছু চারা নেওয়া হয়েছে আর কিছু নিব, তো সেজন্য আমরা ঘুরে ঘুরে দেখছি কোন জায়গাতে গাছপালা আছে। প্রতিটি নার্সারিতে গড়ে 10,000 থেকে 1 লাখ পর্যন্ত গাছের চারা তৈরি করেছে নার্সারির মালিকরা। প্রকারভেদে প্রতিটি চারা বিক্রি হচ্ছে 50 থেকে 200 টাকায়। বেচাকেনা বাড়ায় খুশি বাগান মালিকরা। এখন সব থেকে বেশি বিক্রি হচ্ছে ইনকা গ্যান্দা, সালভিয়া, স্টার, তারপরে সেলোসিয়া, চন্দ্রমল্লিকা। এখানে আমার দিন 1100-1200 টাকা আয় হয়। এগুলো অনেক সময় বাইরে দেশ থেকে সহযোগিতাও লাগে, সেগুলো যদি সরকারি থেকে যদি সহযোগিতা করে তো নার্সারি মালিকদের জন্য অনেক সুবিধা হয় এবং এটা আরও সামনে আগানোর চেষ্টা, ঈদের আগ্রহ বেশি বাড়বে। চলতি মৌসুমে মেহেরপুরে প্রায় 10 কোটি টাকার ফুলের চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মেহেরপুরে টোটাল ডিস্ট্রিক্ট 6 থেকে 700 নার্সারি আছে। চারা উৎপাদন প্রায় 8 থেকে 10 লক্ষ, বিভিন্ন প্রজাতির, শীতকালীন আর কি। মেহেরপুরের 3 উপজেলায় ছোট বড় মিলিয়ে শতাধিক নার্সারি রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়াতে পারলে এই খাতে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলছেন সংশ্লিষ্টরা। এখন মেহেরপুর। দেশের বাইরের খবর। এখনও দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। 24 ঘন্টায় বাতাসের গতিবেগ বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে, যে কারণে আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই দাবানল। এখন পর্যন্ত ইটন আর প্যালিসেডস ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দ্বিতীয় আর চতুর্থ ভয়াবহ দাবানল। দাবানলে জ্বলে পুড়ে গেছে 60 স্কয়ার মাইল এলাকা, যা প্যারিসের চেয়েও বড়। দাবানল মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে দেশটির ফায়ার সার্ভিস। এই আগুনে এখন পর্যন্ত 25 জনের প্রাণ গেছে। প্যালিসেডস দাবানল ইস্যুতে গ্রেফতার করা হয়েছে 14 জনকে। দক্ষিণাঞ্চলের আরও 90 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 66,000 বাসিন্দা। দ্বিতীয় দফায় ক্ষমতা নেয়ার পর নেতৃত্ব দানের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে হবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। প্রতিশ্রুতি অনুযায়ী সীমান্ত সংকট সমাধান, রাজস্ব আয়ের রেকর্ড পরিমাণ ঘাটতি মোকাবেলা কিংবা তেলের বাজার দখলের ম্যান্ডেটে মনোযোগ দিয়ে নিষ্কৃতি পাবেন না এই রিপাবলিকান নেতা। সিএনএন বলছে সরকারি ব্যয়ের লাগাম টেনে ধরার আগেই দাবানল কবলিত লস অ্যাঞ্জেলেস পুনর্গঠনে ত্রাণ তহবিলে অর্থ সরবরাহ সচল করার চ্যালেঞ্জ সহজ হবে না ট্রাম্পের জন্য। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। শুধু ক্যালিফোর্নিয়া নয়, লস অ্যাঞ্জেলেসের আগুনের আঁচ পৌঁছাতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানেও। দাবানল পরিস্থিতি যত অবনতির দিকে যাচ্ছে, ততই উৎসবের আড়ম্বর থেকে দূরে সরে যাচ্ছে রিপাবলিকান শিবির। আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় ওভাল অফিসের দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রাম্প। ক্ষমতা নেয়ার প্রথম দিন থেকে দুর্যোগ মোকাবিলায় ঝাঁপিয়ে পড়া কোনো প্রেসিডেন্টের জন্যই সহজ কাজ নয়। এছাড়া অবধারিতভাবে শপথ নেয়ার পর ফেডারেল সরকারের ব্যয় কমানোর ঝক্কি সামলাতে হবে ট্রাম্পকে। 6 মাসেরও কম সময়ে ঠেকাতে হবে সরকারি দপ্তরের অচলাবস্থাও। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, মাত্র 5 আসনের সামান্য ব্যবধানে কংগ্রেসের আধিপত্য পেলেও হাউজে যে কোনো বিল পাশ করাই ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ। তার উপর লস অ্যাঞ্জেলেসবাসীর পাশে দাঁড়াতে সরকারি ত্রাণ তহবিলে অর্থের যোগান সচল রাখার বাড়তি চাপ নিতে হবে তাকে। যদিও রিপাবলিকান প্রচার দলের দাবি, ক্যালিফোর্নিয়ার দাবানল থেকে রাজনৈতিক সুবিধাও নিতে পারেন ট্রাম্প। গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়ে বাড়াতে পারেন ভোট ব্যাংক। আর নিউজ ম্যাক্সকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্বয়ং দাবি করেছেন, লস অ্যাঞ্জেলেসের ভোল পাল্টে ফেলবেন তিনি। দাবানল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও পুনর্গঠন পরিকল্পনায় ব্যক্তিগত ডেভেলপার প্রতিষ্ঠানের সাথেও যোগাযোগ করেছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। যদিও ট্রাম্পের বিরুদ্ধে দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণের আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার অভিযোগ ক্যালিফোর্নিয়া গভর্নরের। এনবিসি নিউজের সাক্ষাৎকারে গভর্নর গ্যাভিন নিউসম আরও দাবি করেন, ক্যালিফোর্নিয়ার দুর্গত বাসিন্দাদের জন্য সরকারি তহবিল স্থগিতেরও হুমকি দিয়েছেন ট্রাম্প।
He did it to California back before I was even governor in 2018, until he found out folks in Orange County voted for him, and then he decided to give the money. So he's been at this for years and years and years. It transcends states, including, by the way, Georgia. ট্রাম্পের গেল শাসনামলে একাধিক ডেমোক্রেট আইন প্রণেতা অভিযোগ করেছিলেন, যেসব অঙ্গরাজ্যে রিপাবলিকানদের ভোট ব্যাংক নেই সেখানে সরকারি বরাদ্দ পাঠানোর প্রয়োজনীয়তা সৃষ্টি হলে আগে ভোটের রাজনীতিকেই বড় করে দেখেন এই বর্ষিয়ান নেতা। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট শিবিরের দাবি, পুয়ের্তো রিকোর হ্যারিকেন কিংবা কোভিড-19 মহামারী গেল শাসনামলে ট্রাম্পের হাত গুটিয়ে নেয়ার এমন ভুরি ভুরি উদাহরণ আছে। ফলে দাবানলে পুড়ে ছাই লস অ্যাঞ্জেলেস পুনর্গঠনই হতে যাচ্ছে ট্রাম্প 2.0 প্রশাসনের প্রথম অগ্নিপরীক্ষা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। দ্বিতীয়বারের চেষ্টায় দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন তদন্তকারী দল। ইউলের বাসভবন থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাকে। গেল বছরের ডিসেম্বরে হঠাৎ করে মধ্যরাতে দেশের সামরিক আইন জারির কারণে গেল 6 সপ্তাহ ধরেই তার বিরুদ্ধে তদন্ত চলছিল। যৌথ তদন্ত কার্যালয় তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। ইউলকে গ্রেফতারের আগে বুধবার সকালে তার বাসভবনের সামনে ভিড় করেন সমর্থক আর বিরোধীরা। এদের মধ্যে কেউ কেউ দাবি করেন দেশের স্বার্থে তাকে গ্রেফতার করা জরুরি। শেষ করব এখন বাজার। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, দুর্নীতি আর উপহারের ফ্ল্যাট নিয়ে সমালোচনা। শীতের সরবরাহ কম থাকায় রাজধানীতে গ্যাস সংকট, উৎপাদন না বাড়িয়ে আমদানি নির্ভরতাই মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামে এতিমখানার নামে সরকারি চাল লুট, অস্তিত্বহীন প্রতিষ্ঠানে বরাদ্দ ইস্যুতে অসহায় ত্রাণ কর্মকর্তা। বিপিএলে ট্রু উইকেটে খেলা হওয়ায় লাভবান দেশের ক্রিকেটাররা, বেশিরভাগ ম্যাচেই রান ছাড়িয়েছে 200। আর এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে চোখ রাখুন youtube.com/c/echontv।